হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক প্রস্তুত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ স্পিকিং রবি ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ রবিউল হাসান। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল প্রকাশিত করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে এই টিউটোরিয়ালটা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে নিয়ে একটা মডেল টেস্ট। তো আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট ৮০টি কোশ্চেন এসে থাকে, ৮০টি এমসিকিউ এসে থাকে। আজকে এই টিউটোরিয়ালে আমরা সেভাবে সাজিয়েছি মোট ৮০টি এমসিকিউ। তো আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা যদি আমাদের পুরোটা ভিডিও ধরে আমাদের সাথে থাকেন, তাহলে আপনাদের যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এখান থেকে যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলো যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনারা তার অ্যান্সার দিতে পারবেন। পাশাপাশি আপনারা যদি পুরোটা ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানের যে কোশ্চেনগুলো এসেছে তার সমগোত্র যদি কোশ্চেন এসে থাকে সেটাও আপনারা দিতে পারবেন, কারণ আমরা পুরোটা ভিডিও জুড়ে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি অলরেডি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে কারেক্ট স্পেলিং অফ ভাগ্য, মানে ভাগ্য এটার কারেক্ট স্পেলিংটা কি? আমরা জানি ভাগ্য ইংরেজি হচ্ছে ফরচুন, তাহলে ফরচুনের কারেক্ট স্পেলিং কি? এতে লিখে আছে FORTUNE। এটা হচ্ছে মূলত ফরচুনের মূল উচ্চারণ, সঠিক উচ্চারণ। বাকিটাতে খতে লেখা আছে ফরটুন, সেটা হবে না। গতে লেখা আছে ফরিটিউন, তাও না। ঘতে ফরচুন, ফরচুন সেটাও না। সুতরাং আমাদের কারেক্ট স্পেলিং হচ্ছে যে FORTUNE, ফরচুন। আমরা ২ নম্বরে যে কোশ্চেনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ নট এ সিনোনিম অফ বেবি। মানে নিচের কোন শব্দটা বেবি শব্দের সিনোনিম নয়? আমরা জানি বেবি শব্দের অর্থ শিশু, তাই কতে লেখা আছে ভেভি। ভেবি শব্দের অর্থ হচ্ছে খোকামণি, তাহলে সেটা কিন্তু বেবি এর সিনোনিম মানে সমার্থক শব্দ। গতে লেখা আছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু, সেটা অবশ্যই বেবি সমার্থক শব্দ। ঘতে লেখা আছে চাইল্ড, চাইল্ড মানে শিশু, সেটাও কিন্তু বেবি এর সমার্থক শব্দ। তাহলে এখানে খ নম্বরে যে কোশ্চেনটা সেটা কিন্তু আমাদের বেবি এর সমার্থক শব্দ না। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার ধরে নিতে পারি খ, ভেব, মানে হচ্ছে যে এটা বেবি এর সমার্থক শব্দ নয়। ৩ নম্বর লেখা আছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভার্ব সিট, মানে সিট যে ভার্বটা এটার নাউন ফর্ম কি? কতে লেখা আছে স্যাট, স্যাট হচ্ছে সিট এর পাস্ট ফর্ম, সুতরাং এটা তো হবেই না। খতে লেখা আছে SIT, সিট, সিট মানে বসা, তাহলে এখানে সিটের পাস্ট ফর্ম তো নাউন ফর্ম তার সিট হবে না। গতে লেখা আছে সেট, SET, সেট। সেট বলতে আমরা বুঝি যেমন মোবাইল সেট বা ডিনার সেট, এরকম অনেক কিছুর সেট যেটা বলা যায় সেটাও কিন্তু না, সেটার নাউন ফর্ম না। ঘতে লেখা আছে সিট, সিট মানে হচ্ছে আসন, তাহলে সিট আসন সেটাই হচ্ছে সিটের নাউন ফর্ম। সো সিট, SEAT, সিট হচ্ছে এটা নাউন ফর্ম। ৪ নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে দ্য প্রিডিকেট অফ এ সেন্টেন্স সেজ অ্যাবাউট, মানে একটা বাক্যের প্রিডিকেট কি সম্পর্কে কথা বলে, মানে কার সম্পর্কে কথা বলে। তাহলে আমরা জানি একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রিডিকেট। সেন্টেন্সের দুইটা অংশ থাকে, সাবজেক্ট, প্রিডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে যে আলোচনা করে সেটা হচ্ছে প্রিডিকেট, সাবজেক্ট যা করে সেটাই প্রিডিকেট। তো এই বাক্যটা প্রশ্ন এখানে কোশ্চেনটাতে বলেছে দ্য প্রিডিকেট অফ এ সেন্টেন্স সেজ অ্যাবাউট, প্রিডিকেট কার সম্পর্কে কথা বলে। সো আমরা চোখ বন্ধ করে বলতে পারি প্রিডিকেট সাবজেক্ট সম্পর্কে কথা বলে। তাহলে হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ খ, সাবজেক্ট। ওকে, দেন নাম্বার 5 এ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মার্চ অন অর ডাই, মার্চ করো অথবা মরে যাও। হেয়ার অর ইজ, অরটা কি এখানে? এই যে অর যে শব্দটা এটা কি? আমরা যা দেখতেছি যে এখানে মার্চ অন
এটা একটা সেন্টেন্স, ডাই আর একটা সেন্টেন্স। এখানে অর কিন্তু দুইটা সেন্টেন্সের মাঝে একটা সম্পর্ক স্থাপন করছে। তাহলে যে ওয়ার্ডগুলো একাধিক ওয়ার্ড বা একাধিক বাক্যের মাঝে একটা সম্পর্ক স্থাপন করে সেগুলোকে আমরা সাধারণত কনজাংশন বলে থাকি। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ কনজাংশন। ওকে, নাম্বার 6 এ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে দ্য বয় রিচড দ্য এক্সাম হল, বালকটি পরীক্ষার হলে পৌঁছলো আফটার 5 মিনিটস, 5 মিনিট পর। হেয়ার আফটার ইজ, এই যে এখানে আফটার লেখা আছে, আফটারটা কি? প্রিপোজিশন, কনজাংশন, না ইন্টারজেকশন, না অ্যাডজেক্টিভ? আমরা জানি, একটু আগে বলেছিলাম যে দুইটা ওয়ার্ডের মাঝে যখন সংযুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন, আর যখন ইন্টারজেকশন হচ্ছে যে শব্দগুলো দ্বারা মানুষের আবেগ প্রকাশিত হয়, মানে দুঃখ, বেদনা, হাসি, কান্না বা বিস্ময় যখন প্রকাশ হয় সেটা হচ্ছে ইন্টারজেকশন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে যে যে শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ প্রকাশিত হয় বা অবস্থা প্রকাশিত হয়। তাহলে এখানে আফটার শব্দটা কিন্তু দোষ গুণ প্রকাশিত হচ্ছে না, আফটার শব্দটা আমরা জানি পরে। ইন্টারজেকশন মানে আবেগও প্রকাশিত হচ্ছে না, কনজাংশন দুইটা শব্দের মাঝে কিন্তু সম্পর্ক স্থাপন করতেছে না, মানে সংযোগ করতেছে না। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রিপোজিশন, কারণ এটা আমরা জানি প্রিপোজিশন কোনো নাউনের পূর্বে বসে বাক্যের অন্য সকল শব্দের সাথে ওই নাউনের সম্পর্ক স্থাপন করে। তাহলে এখানে 5 মিনিটস নাউনটার সাথে আমাদের বাক্যের যে অন্য সকল শব্দ, এই শব্দগুলো সম্পর্ক স্থাপন করছে আফটার। সো আফটার ইজ এ প্রিপোজিশন। অ্যাডভার্ব ইজ এ ড্যাশ ওয়ার্ড। পরের কোশ্চেন যেটা এসেছে, অ্যাডভার্বটা কি শব্দ? নেমিং ওয়ার্ড। এটা কি নেমিং ওয়ার্ড, মানে নামবাচক শব্দ? না, আমরা জানি নেমিং ওয়ার্ড হচ্ছে নাউন। ভার্ব, অ্যাডভার্ব দ্বারা কি কাজ করা বোঝায়? না, সেটাও না। ডুইং, কোনো কিছু করা বোঝায়? সেটাও না। মডিফাই, মডিফাই শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। আসলে অ্যাডভার্ব কিন্তু সেটাই করে। যেন আমি যদি বলে থাকি রহিম দৌড়ায়, তাহলে এই বাক্যটাকে রহিম হচ্ছে সাবজেক্ট, দৌড়ে হচ্ছে ভার্ব। মানে আমি যদি দৌড়ানো সম্পর্কে অতিরিক্ত একটু তথ্য দিই, কি দিতে পারি? আমি যদি বলি যে রহিম আস্তে দৌড়ায়, তাহলে আস্তে শব্দটা কিন্তু দৌড়ানো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে সে কিভাবে দৌড়াচ্ছে, অর্থাৎ দৌড়ানো সম্পর্কে মডিফাই করছে, সে আস্তে দৌড়াচ্ছে না দ্রুত দৌড়াচ্ছে। তাহলে মূলত অ্যাডভার্বের কাজ হচ্ছে যে কোনো ওয়ার্ডকে, নাউনকে, সরি কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। সো অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। 8 নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হি জাম্পড ড্যাশ দ্য রিভার। অপশন হচ্ছে কতে এট, খতে ওভার, গতে ডাউন, গতে ইনটু। আমরা জানি, বুঝলাম যে সে নদীতে লাফ দিয়েছে। তাহলে নদীতে লাফ দিয়েছে তার মানে হচ্ছে যে সে পানি লাফ দিয়ে পানিতে পড়েছে। এখন সে কিন্তু পানিতে পড়ে, যখন লাফ দিবে তখন কিন্তু সে পানির নিচে চলে যাবে, স্বাভাবিক। সো সে পানির বাহির থেকে কিন্তু ভিতরে চলে যাচ্ছে। তাহলে আমরা জানি কোনো কিছু বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে সময় ইনটু বসে। তাহলে হেয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইনটু। তাহলে এখানে এটও বসবে না, ওভারও বসবে না, ডাউনও বসবে না, এখানে বসবে ইনটু। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনটু। তাহলে হি জাম্পড ইনটু দ্য রিভার। ওকে, হাউ মেনি কান্ট্রিজ হ্যাজ সাবিনাস গ্র্যান্ডফাদার বিন? সাবিনার দাদা কতটা দেশে গিয়েছিলেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে 3, মানে 3টা দেশে গিয়েছিলেন। পরের কোশ্চেন, নাসির উদ্দিন ওয়াজ সারপ্রাইজড। নাসির উদ্দিন বিস্মিত হয়েছিল, ওয়াজ সারপ্রাইজড মানে বিস্মিত হয়েছিল, বিকজ কারণ, দ্য স্টুডেন্টস নিউ, ছাত্রছাত্রীরা নিউ কি নাথিং না এনিথিং না এভরিথিং না নো ওয়ান। আমরা জানি এনিথিং মানে কিছু, মানে কেউ, এভরিথিং মানে কিছু, মানে ছাত্রছাত্রী কিছু জেনেছিল এই জন্য সে বিস্মিত হয়েছিল, না কিছুই জানে না এই জন্য বিস্মিত হয়েছিল? আসলে বিস্মিত হয় কিন্তু তখনই যখন সে কিছুই জানে না। তো হিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইজ নাথিং। এখানে সঠিক উত্তর হবে কি নাথিং। তাহলে দ্য স্টুডেন্ট নিউ নাথিং। নাসিরুদ্দিন যখন দেখলো যে ছাত্রছাত্রীরা কিছুই জানে না তখন সে সারপ্রাইজড হলো। পরের কোশ্চেনে, নেপালের সর্বশেষ রাজার নাম কি? নেপালের সর্বশেষ রাজার নাম ছিল, অপশন আছে জ্ঞানেন্দ্র, ধনেন্দ্র, মহেন্দ্র, কৌরালা। আমরা জানি নেপালের সর্বশেষ রাজার নাম হচ্ছে জ্ঞানেন্দ্র।
জ্ঞানেন্দ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে শত উইকেটধারী তৃতীয় বাংলাদেশি কে? মানে তৃতীয় বাংলাদেশি যিনি ওয়ানডে ক্রিকেটে শততম উইকেট শিকার করেছিলেন, এটা কি মোহাম্মদ রফিক না আব্দুর রাজ্জাক না তামিম ইকবাল না মাশরাফি? আসলে আব্দুর রাজ্জাক যিনি ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ব্যক্তি যিনি শততম উইকেট শিকার করেছিলেন, তৃতীয় বাংলাদেশি ব্যক্তি। 13 নম্বর আছে স্বাদে মিষ্টি হলেও কার্বোহাইড্রেট নয়, নিচের কোনটা? চিনি না গ্লুকোজ না স্যাকারিন না গ্যালাক্টোজ? স্যাকারিন, যেটা যদিও স্বাদে মিষ্টি কিন্তু এটা কি নয়? কার্বোহাইড্রেট নয়। তাহলে কার্বোহাইড্রেট নয়, সেটা হচ্ছে স্যাকারিন। আদিকোষ কোথায় পাওয়া যায়? নীলাভ সবুজ শৈবালে না ভাইরাসে না ব্যাকটেরিয়ায় না ছত্রাকে? আমরা জানি আদিকোষ পাওয়া যায় নীলাভ সবুজ শৈবালে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে আদিকোষ কোথায় পাওয়া যায়? নীলাভ সবুজ শৈবাল। যদি পরীক্ষা আমাদের আসে তাহলে আমরা চোখ বন্ধ করে দিয়ে দিব নীলাভ সবুজ শৈবাল। চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতির বাস? অপশন লেখা আছে মারমা, রাখাইন, সাঁওতাল, চাকমা। তাহলে আমরা জানি চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমা উপজাতির বাস। যদি পরীক্ষায় আমাদের কোশ্চেন এসে থাকে চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতির বাস, আমরা দিয়ে দিব চোখ বন্ধ করে যে মারমা উপজাতির বাস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মারমা। গ্রেট ব্যারিয়ার রিফ একটি ড্যাশ, এখানে ড্যাশে কি হবে? গ্রেট ব্যারিয়ার রিফ একটি পাহাড় না মানব নির্মিত প্রাচীর না টাইটাল বন না প্রবাল দ্বীপ? তাহলে গ্রেট ব্যারিয়ার রিফটা হচ্ছে মূলত একটা প্রবাল দ্বীপ। তাহলে আমরা কি দেখব? যদি পরীক্ষা আমাদের কোশ্চেনটা এসে থাকে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। তাহলে হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রবাল দ্বীপ। পরের কোশ্চেনটা নেপোলিয়নের সর্বশেষ যুদ্ধ কোনটি? নেপোলিয়ন সর্বশেষ কোন যুদ্ধটা করেছিলেন? ওয়াটারলু যুদ্ধ না ট্রাফালগার যুদ্ধ না অস্ট্রাজিন যুদ্ধ না লিপজিং যুদ্ধ? নেপোলিয়ন সর্বশেষ যুদ্ধটা করেছিলেন সেটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। তাহলে আমরা ধরে নিতে পারি কারেক্ট অ্যান্সার ইজ ওয়াটারলু যুদ্ধ। পরীক্ষায় যখন আমাদের এই কোশ্চেনটা আসবে আমরা ওয়াটারলু যুদ্ধ চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবো। তাহলে ওয়াটারলু হচ্ছে নেপোলিয়নের সর্বশেষ যুদ্ধ। সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন একজন বাংলাদেশী। এখানে অপশন আছে জিয়াউর রহমান, এইচ এম এরশাদ, রাজা বীরেন্দ্র, ইন্দিরা গান্ধী। তো আমরা তো ইতিমধ্যে বলেছিলাম সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন একজন বাংলাদেশী, রাজা বীরেন্দ্র তো হবেই না, ইন্দিরা গান্ধী হবে না। তাহলে সার্কের প্রথম চেয়ারম্যান হচ্ছে এইচ এম এরশাদ, যিনি গত কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তাহলে সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন এইচ এম এরশাদ। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? অপশন লেখা আছে আলজেরিয়া, সিরিয়া, মরক্কো, ইরান। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর নাগরিক। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার দিব এখানে কি মরক্কো। ইবনে বতুতা মরক্কোর নাগরিক। দক্ষিণ এশিয়ার কোন দেশ প্রথম সিটিবিটি স্বাক্ষর করেন? অপশন লেখা আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার। দক্ষিণ এশিয়ার ভিতরে যে প্রথম দেশটি যেটি সিটিবিটি স্বাক্ষর করেন সেটা হচ্ছে যে বাংলাদেশ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশটাই সিটিবিটি স্বাক্ষর করে প্রথম। রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ আমরা জানি রাতুল দ্বারা কি বোঝায়? লাল বোঝায়। সো রাতুল শব্দের অর্থ লাল, নীল, সাদা, আলো। এর ভিতর কোনটা হবে? রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। কারেক্ট অ্যান্সার হচ্ছে লাল। 22 নম্বরে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে পক্ষী শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? তাহলে পক্ষীতে যুক্ত বর্ণ হচ্ছে যে ক্ষীয়। তাহলে ক্ষীয় শব্দটা কোন বর্ণ দিয়ে গঠিত? আমরা জানি যে ক্ষীয় কিন্তু বাংলা যে বর্ণমালা মোট 50টি, এর ভিতরে ক্ষীয় কিন্তু কোনো বর্ণমালা না, কারণ ক্ষীয় কিন্তু একটা যুক্ত বর্ণ। তো ক্ষীয় যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ দিয়ে গঠিত? ক্ষীয় যুক্ত বর্ণটা গঠিত মূলত ক যোগ মূর্ধন্য ষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ হচ্ছে যে ক্ষীয় শব্দটা গঠিত।
কি শব্দটা যুক্ত বর্ণ হবে, হয় ক যোগ বন্ধনীশ দিয়ে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এই বাক্যটাতে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি আমরা যখন কারক বাহির করতে চাবো তখন কিন্তু আমরা বুঝতে হবে যে আমরা জানি ক্রিয়াপদ দুইটা বাংলায়, বাংলাতে আমরা জানি পদ দুইটা, হচ্ছে ক্রিয়াপদ আর হচ্ছে নাম পদ। তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক সেটাকে মূলত কারক বলা হয়। তাহলে আমরা কারক বাহির করতে হলে আগে এই বাক্যটার ক্রিয়াপদ কোনটার সাথে বাহির করতে হবে। এখানে ক্রিয়াপদটা হচ্ছে মন দেয়। কি দেয়? মন দেয়। তাহলে এই যে মন দেয় বা দে মন, তাহলে দে মনের সাথে পাঠে শব্দটা কিসের সম্পর্ক? কর্তার সম্পর্ক না কর্মের সম্পর্ক? তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কে মন দেয়, তাহলে আসবে শিশুগণ মন দেয়। সো এখানে তো কর্তার সম্পর্ক হচ্ছে শিশুগণের সাথে, এটা তো হবেই না। তাহলে এখানে বলছে পাঠের সাথে সম্পর্ক কি? তাহলে পাঠের সাথে কি সম্পর্ক? কোথায় মন দেয়? আমরা যদি কোথায় প্রশ্ন করি তাহলে আসবে পাঠে মন দেয়। তাহলে এটা কিন্তু কর্মের সম্পর্ক। তাহলে আমরা জানি যে কর্মের সম্পর্ক যেহেতু, তাহলে এটা কোন কারক হবে? কর্মকারক হবে। এবং এখানে পাঠের শব্দটাতে মূল শব্দ হচ্ছে পাঠ। তাহলে পাঠের সাথে কিন্তু একটা একার যুক্ত আছে। তাহলে একারটা আমরা কি বলি? এটা হচ্ছে বিভক্তি। তাহলে একার যুক্ত থাকলে আমরা জানি এ ও তে, আমরা জানি এ ও তে এদেরকে বলা হয় যে এ, আমরা জানি এ, তারপর হচ্ছে যে অ, অ তে, এ ও তে, এগুলো হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। তাহলে এ ও তে এই তিনটা বিভক্তি হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। যদি আমাদের কখনো এসে থাকে তাহলে আমরা এ ও তো কোনো শব্দের সাথে এসে থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে দিয়ে দেবো যে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে কি হতে, বা ক্রিয়াটা কি হচ্ছে? অপাদান সপ্তমী না করণের সপ্তমী না কর্মের সপ্তমী না অধিকরণের সপ্তমী? তাহলে আমরা জানলাম যে এখানে যে ক্রিয়াপদ দেয় মন, এর সাথে কিন্তু পাঠের শব্দটার কর্মের সম্পর্ক। সুতরাং এটা হচ্ছে কি গ নাম্বার, কর্মে সপ্তমী। এখানে কারেক্ট আনসার হচ্ছে কর্মে সপ্তমী। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশন লেখা আছে কানাকানি, ভাই বোন, গাছ পাখা, সিংহাসন। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে উভয় পদ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যে এখানে আমরা প্রথম অংশে যেই কানাকানি দুইটা শব্দ, কানাকানি বলে আমরা কাকে বুঝি? কানাকে বুঝি না কানিকে বুঝি? আসলে কাকেই বুঝি। সুতরাং এটা দ্বন্দ্ব সমাস হবেই না, কারণ আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। ভাই বোন, তাহলে আমরা যদি ভাই বোন শব্দটা বলি তাহলে কিন্তু ভাই বোন দুটোটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে, ভাইকেও বোঝাচ্ছে বোনকেও বোঝাচ্ছে। সো এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন। তাহলে দ্বন্দ্ব সমাস কোনটা? খ নাম্বার, ভাই বোন। কারেক্ট আনসার হচ্ছে ভাই বোন। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে সঠিক বানানটা, শব্দের সঠিক বানানটা সেটা বাছাই করতে বলছে, কোন বানানটা সঠিক। কতে লেখা আছে BOLANTRY, ভলান্টারি, ভলান্টারি। খতে লেখা আছে BOLUNTARY, ভলান্টারি। আর গতে লেখা আছে BOLUNTERY, এ না হয়ে ই হয়ে গেছে, সেটাও সঠিক না। ঘতে লেখা আছে BOLANTORY, এখানেও ই এ না হয়ে ও হয়ে গেছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে যে ভলান্টারি এর সঠিক বানান হচ্ছে যে BOLUNTARY, BOLUNTARY, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে BOLUNTARY। 4টা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি কারণ অর্থে না ইচ্ছা অর্থে না সম্ভাব্যত অর্থে না আবশ্যকতা অর্থে? তাহলে মূলত এটা সম্ভাব্যত অর্থে ব্যবহৃত হয়েছে। 4টা বাজলে স্কুল ছুটি হবে, এটা সম্ভাব্যত। লুকস বিফোর ইউ লিভ, এই বাক্যটার অর্থ কি? লাভ দেওয়ার আগে তাকাও, না ভাবিয়া করিও কাজ, না আগে ভাবিয়া পরে লাভ দাও, নাকি দেখে নাও পরে লাভ দাও? লুকস বিফোর ইউ লিভস, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এটা অর্থ হচ্ছে যে ভাবিয়া করিও কাজ। তাহলে সঠিক উত্তর কি? ভাবিয়া করিও কাজ। মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি বাংলা ভাষায় মোট স্বরধ্বনি হচ্ছে 11টি। এর ভিতরে মৌলিক স্বরধ্বনি কোনটি? মৌলিক স্বরধ্বনি গুলো হচ্ছে যে স্বরয়, তারপর হচ্ছে যে স্বরেয়া,
রস্বই দীর্ঘই যেটা সেটা কিন্তু মৌলিক স্বরধ্বনি না। কারণ হচ্ছে যে এই দীর্ঘই যে বর্ণটা এটা মূলত হয়েছে যে স্বরয় যোগ রস্বই, এই দুইটা বর্ণ মিলে কিন্তু দীর্ঘই শব্দটা হয়েছে। তাহলে এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি বলা যায় না, এটা কি বলতে হবে, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, দীর্ঘই যৌগিক স্বরধ্বনি। তো আমাদের এটাও আমাদের বাদ যাবে, যেহেতু আমাদের এটা মৌলিক স্বরধ্বনি না, এটা যৌগিক। তারপরে আমরা রস্যাউ আসি, সেটাও মৌলিক স্বরধ্বনি। আমরা যদি দীর্ঘাউতে যাই সেটা কিন্তু আমার মৌলিক স্বরধ্বনি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দীর্ঘাউটা কিন্তু গঠিত হয়েছে স্বরয় যোগ রস্যাউ যোগে, এই দুইটা স্বরধ্বনি যোগে কিন্তু আমাদের দীর্ঘ শব্দটা গঠিত হয়েছে। সো আমরা দীর্ঘকে মৌলিক স্বরধ্বনি ধরতে পারবো না, কারণ সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, যেহেতু দুইটা বর্ণ নিয়ে গঠিত হয়েছে বা দুইটা ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। সো তারপর বাকি আছে এ একটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু এরপর আমরা যদি ওই ধরি, ওইটাও কিন্তু আমরা মৌলিক স্বরধ্বনি ধরতে পারবো না, কারণ ওইটা গঠিত হয়েছে আমাদের তাও দুইটা স্বরধ্বনি নিয়ে। তাহলে এটাও আমাদের বাদ। আর একটা হচ্ছে যে ওটা আমাদের মৌলিক স্বরধ্বনি। তাহলে কয়টা পেলাম আমরা? 6টা। ওটাও কিন্তু আবার মৌলিক স্বরধ্বনি না, কারণ ওটাও কিন্তু দুইটা ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। আরেকটা মৌলিক স্বরধ্বনি যেটা ভাষাবিজ্ঞানীরা চিন্তা করলো যে যেটা আমাদের কথা বলায় অনেক সময় ব্যবহার হয়ে থাকে, যদিও সেটা আমাদের স্বরধ্বনির ভিতরে নাই, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে এ। এই এ শব্দটা হচ্ছে যে আরেকটা মৌলিক স্বরধ্বনি। তাহলে আমরা ধরে নিতে পারি কি এ হচ্ছে আরেকটা মৌলিক স্বরধ্বনি। এর বানানটা হচ্ছে যেভাবে, আমরা একটু লিখে দেখাচ্ছি, এই যে আরেকটা মৌলিক স্বরধ্বনি সেটা এ। তাহলে মৌলিক স্বরধ্বনির সাথে হচ্ছে যে স্বরয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, ও এবং এ। তাহলে কয়টা হচ্ছে এখানে? 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি। হুইচ ওয়ান ইজ প্লুরাল? সামওয়ান, সামওয়ান মানে কেউ, এটা ধরে কিন্তু প্লুরাল বোঝায় না, সিঙ্গুলার বোঝায়। ইচ, ইচ মানে প্রত্যেক, সেটাও কিন্তু সিঙ্গুলার বোঝায়। নান অফ দিস মানে কোনোটাই না। এনিওয়ান কেউ, এটাও প্লুরাল বোঝায় না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নান অফ দিস, কোনোটাই না। শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? এখানে কি শূন্য না ভুবন না পূর্ণ না ত্রিভুজ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ত্রিভুজ, বাকি সবগুলো কিন্তু ভুল বানান আছে। সূর্য উঠলে আঁধার দূরীভূত, এখানে উঠলে কোন ক্রিয়াপদ? আমরা যদি শুধু সূর্য উঠলে বলি আর কিছু বললাম না, তাহলে কি প্রকাশিত হবে? বাক্যের অর্থ কি সম্পূর্ণ প্রকাশিত হবে নাকি হবে না? যদি শুধু সূর্য উঠলে বলি তাহলে কিন্তু আমরা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। সো এখানে উঠলেটা কি পদ? অসমাপিকা ক্রিয়া, যেহেতু এটা আমাদের সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে না, এই জন্য এটা অসমাপিকা ক্রিয়া। পরাজয় শব্দটিতে কোনটি উপসর্গ? আমরা জানি উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে এখানে মূলত শব্দ ছিল জয়, জয়ের আগে পরাযুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠিত হয়েছে, তাহলে পরাজয়। আর এই পরা শব্দটি কিন্তু হচ্ছে যে একটা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত যে উপসর্গগুলো সেগুলো হচ্ছে যে প্র, পরা, পরি, পতি। তাহলে কিন্তু এখানে পরা চলে এসেছে। এটা হচ্ছে 4টা আরো যে সংস্কৃত উপসর্গগুলো সেগুলো আছে, সেটা হচ্ছে যে অপ, ওপি, অব, ওপি, উপশম, তারপর হচ্ছে যে অদি, উত, অনু, নির, অতিদূর, আশু, বিনি, এই 20টা হচ্ছে সংস্কৃত উপসর্গ। এর ভিতরে পরা একটা সংস্কৃত উপসর্গ। তাহলে অপশন লেখা আছে জয়ের, এর, জয়, পরা, তাহলে আমরা কোনটা দেব? পরা। কচুরিপানা পানিতে ভাসে কেন? কচুরিপানা পানিতে ভাসার কারণ হচ্ছে যে কতে লেখা আছে কাণ্ড ফাঁপা বলে, কাণ্ডগুলো ফাঁপা এই জন্য। খতে পাতা হালকা বলে, গতে পানির ঘনত্ব বেশি বলে, ঘতে শিকড় শক্ত বলে। মানে সঠিক উত্তর হচ্ছে কাণ্ড ফাঁপা বলে, কাণ্ড ফাঁপা এই জন্য কচুরিপানা পানিতে ভাসে। ঢাকার দোলাই খাল কে খনন করেন? অপশন লেখা আছে কতে ইসলাম খান, খতে ঈশা খান, গতে শায়েস্তা খান, ঘতে পরিবিবি। তাহলে ঢাকার দোলাই খাল খনন করেন মূলত ইসলাম খান। ঢাকার দোলাই খাল খনন করেন কে? ইসলাম খান। সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি? 7টি, 6টি, 10টি, 8টি? আমরা জানি সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি? 8টি। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
8 মার্চ, 2রা ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 1লা মে। এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি প্রতি বছর জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। 2রা ফেব্রুয়ারি। I cannot dash to pay such high prices. I cannot মানে আমি পারবো না, dash to pay পরিশোধ করতে, আমি পরিশোধ করতে such high prices এমন উচ্চ মূল্য। তাহলে cannot এর পরে cannot যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কিন্তু একটা ভার্ব আসবে, অবশ্যই বেস ফর্মে একটা ভার্ব আসবে। তাহলে এখানে বাট কিন্তু ভার্ব না, বাকি তিনটাই আমাদের ভার্ব। সরি, তাহলে ট্রাই, ট্রাই তো চেষ্টা করা, চেষ্টা করতে কি অর্থ মিলে, দেখি কি বলছে। এই বলে এখানে ভার্ব না, এই বলে মানে হচ্ছে সক্ষম, সেটাও ভার্ব না। তাহলে ট্রাই, আই ক্যান নট ট্রাই, আমি চেষ্টা করতে পারবো না, টু পে পরিশোধ করতে, সাস হাই প্রাইস এমন উচ্চ মূল্য। এটা কিন্তু অর্থ মিলতেছে না। আমরা যদি খয়টা দিয়ে বলি আই এফোর্ড, এফোর্ড শব্দের অর্থ সমর্থ, তাহলে আই ক্যান নট এফোর্ড আমি সমর্থ নই, টু পে পরিশোধ করতে, সাস হাই প্রাইস এমন উচ্চ মূল্য পরিশোধ করতে আমি সমর্থ নই। তাহলে এখানে কিন্তু এফোর্ড শব্দের অর্থ দিয়ে আমাদের সঠিক অর্থ মিলতেছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে যে এফোর্ড। হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ এফোর্ড। তাহলে এফোর্ড কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব। তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব, তুমি আমার বাড়িতে আমি খুশি হব, তুমি যদি আমার বাড়িতে আসো আমি খুশি হব। এখানে যৌগিক বাক্য হচ্ছে তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব, এটা হচ্ছে যৌগিক বাক্য। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক ইংরেজি কোনটা? কথা লেখা আছে, the authority gave rain to him। খতে the authority কর্তৃপক্ষ took him to task। গতে the authority criticized him, criticism জানি আমরা জানি সমালোচনা করা, মানে কর্তৃপক্ষ তাকে সমালোচনা করলো। the authority took him to book। তাই কোনটা হবে? আমরা জানি তিরস্কার করা একটা ফ্রেজ ওয়ার্ড আছে, যেটা হচ্ছে যে টেক টু টাস্ক। টেক টু টাস্ক শব্দের অর্থ তিরস্কার করা। তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে খ নাম্বারে লেখা আছে টুক, মানে টেকের পাস্ট ফর্ম, টুক হিম টু টাস্ক, মানে তাকে তিরস্কার করলো। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, মানে তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটা ইংরেজি কি? দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। উগ্র শব্দটির বিপরীতার্থ কি? বিপরীতার্থ কি? উগ্র শব্দের বিপরীত হচ্ছে সৌম্য, চপল মেজাজ, বিজ্ঞ করুণা। এটা কারেক্ট অ্যান্সার হবে সৌম্য। দ্য অ্যাম্বাসেডর কল্ড দ্য প্রেসিডেন্ট। অপশন লেখা আছে এট, ইন, অন। আমরা জানি কল এট বলতে কোনো শব্দ নাই, কল ইন সেটা হচ্ছে যে ডাকা কাউকে, কল ইন ডাকা হয়ে যায়। আর কল অন শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ করা, কাউকে আমন্ত্রণ করা। তাহলে অ্যাম্বাসেডররা প্রেসিডেন্টকে কি করলো? আমন্ত্রণ করলো। তাহলে কি হবে? কল অন। দ্য অ্যাম্বাসেডর কল অন দ্য প্রেসিডেন্ট, অ্যাম্বাসেডররা প্রেসিডেন্টকে আমন্ত্রণ করলো। মুজিবনগর সরকার অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকার অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী। তাহলে মুজিবনগর সরকার অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড হার্ট? হার্ট শব্দটা অ্যাডজেক্টিভ কি? এখানে হার্টফুল আছে, হার্টফুল অর্থ হচ্ছে হৃদয়বান, হার্টিনিং হার্টি। এখানে হার্টিও দিতে পারি আমরা, হার্টিনিংও দিতে পারি, দুইটাই দিতে পারি। এখানে আমরা হার্টি অর্থ হৃদয়বান দিয়ে দিলাম, কারেক্ট অ্যান্সার হার্টি। দ্য সিনোনিম অফ স্ট্রেঞ্জেন্ট। স্ট্রেঞ্জেন্ট শব্দের অর্থ আমরা জানি কঠোর বা কড়া, যে ব্যক্তি কড়া তাকে স্ট্রেঞ্জেন্ট বলা যায়। তাহলে অপশনে লেখা আছে কতে রিগোরাস, রিগোরাস শব্দের অর্থ কঠোর। শ্রীল, শ্রীল অর্থ উগ্র, শ্রীল অর্থ আমরা ধরতে পারি উগ্র। শ্রীল মানে উগ্র। আর হচ্ছে যে ড্রাই অর্থ শুকনা, ড্রাই অর্থ আমরা জানি শুকনা। আর হচ্ছে যে স্ট্রেইন, স্ট্রেইন শব্দের অর্থ আমরা জানি, স্ট্রেইন অর্থ হচ্ছে যে আন্তরিকতা শূন্য। তাইলে আমরা এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার কোনোটাই হচ্ছে না,
আমরা হবে কোনটা শুধু রিগোরাস কঠোর, কঠোর এবং কড়া এগুলো কিন্তু এক কথাই। তাহলে শীল অর্থ উগ্র, উগ্র, ড্রাই অর্থ আমরা জানি শুকনা, ড্রাই শুকনো, স্ট্রেইনড, স্ট্রেইন অর্থ হচ্ছে যে আন্তরিকতা শূন্য। আন্তরিকতা শূন্য। তাহলে রিগোরাস শব্দের অর্থ হচ্ছে যে কঠোর। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার হচ্ছে রিগোরাস। রিগোরাস কঠোর। তাহলে কারেক্ট অ্যান্সার রিগোরাস। all the people at the conference আর মানে কনফারেন্সে যত মানুষ ছিল সবাই ম্যাথমেটিক টিচার্স। কিছু ওয়ার্ড আছে যেগুলো সাথে এস যোগ করা থাকলেও সেটাকে সিঙ্গুলার বলা হয়, সিঙ্গুলার নাউন ধরা হয়। কিছু নাউন আছে যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিক্স, নিউজ, এই ওয়ার্ডগুলো শেষে এস যোগ আছে, তারপরে এদেরকে আমরা কি ধরতে হবে? সিঙ্গুলার ধরতে হবে। তাইলে কনফারেন্সে যত লোক ছিল সবাই কি গণিতের টিচার, সকলেই গণিতের টিচার। তো গণিতের টিচার, গণিত যেহেতু বিষয়টার সাথে এস যুক্ত করতেই হবে, সুতরাং কারণ হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক শিক্ষকরা না, ম্যাথমেটিক টিচার হবে। তাহলে কারেক্ট আনসার হবে ম্যাথমেটিক টিচার, খ। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? কত লেখা আছে? এভরি অফ দ্য থ্রি বয় গট এ প্রাইজ, মানে প্রত্যেক বালকই একটা পুরস্কার পেয়েছে। খতে লেখা আছে অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, সকল তিনজন বালক একটা পুরস্কার পেয়েছে। গতে লেখা আছে এ ফিউ অফ দ্য বয়েজ, অল্প কিছু বালক গট এ প্রাইজ, অল্প কিছু বালক একটা পুরস্কার পেয়েছে। গতে লেখা আছে ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ। আমরা জানি ইচ অফ এর রুলসটা হচ্ছে যে ইচ অফ এর পরে সবসময় নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে ইচ অফ দ্যার পরে থ্রি বয়েজ, এটা প্লুরাল আছে, তারপরে গট এ প্রাইজ। প্রত্যেক বালকই তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেয়েছে। উপরে লেখা আছে প্রত্যেক তিনটি বালকই, প্রতি তিনটি বালকই, তাহলে এটা কিন্তু আমাদের অর্থটা মিলতেছে না। কিন্তু ঘতে লেখা আছে তিনটি বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেয়েছে। তো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ। মাৎসন্যয় কোন শাসনামলে দেখা যায়? মাৎসন্যয় বলতে বোঝায় রাজা শশাঙ্কের মৃত্যুর পর পাল শাসনামলের আগ পর্যন্ত, মানে 113 বছর পর্যন্ত এই বাংলায় অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, রাহাজানি হয়েছিল। অর্থাৎ পুকুরের বড় মাছগুলো যেমন ছোট মাছকে খেয়ে ফেলে বা তাদের উপর অত্যাচার করে, ঠিক তেমনি তখনই ওই রাজা শশাঙ্কের মৃত্যুর পরে তখন কিন্তু আমাদের দেশের যারা একটু প্রভাবশালী যারা ছিল বা একটু বড়লোক যারা ছিল, তারা কিন্তু গরিবদেরকে বা যারা একটু নিচু মানুষ ছিল তাদেরকে অনেক অত্যাচার, নির্যাতন করেছে। তো এই পাল আমলের শাসন আমল আসার আগ পর্যন্ত মূলত এই নির্যাতন তাদের উপরে চলেছিল 113 বছর। তো এই যেহেতু ওই যে পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক তেমনি তৎকালীন যুগে বড় প্রভাবশালী মানুষেরা ছোট মানুষদের উপর অত্যাচার করতো, সেই হিসাবে এটাকে বলা হয় মৎস্যন্যায়। তাহলে মৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়? সেটা হচ্ছে যে পাল আমলে, পাল শাসন আমলে। কোন মানুষ একা বাস করতে পারে না, সঠিক ইংরেজি কত লেখা আছে? নো ওয়ান ক্যান লিভ এলোন। নো ওয়ান মানে কেউ, এখানে কোনো মানুষ কিন্তু বোঝায় না। গতে লেখা আছে নান ক্যান লিভ এলোন, তাও কেউ, নোবডি তাও কিন্তু কেউ, কিন্তু আমরা এখানে শব্দ হচ্ছে কোনো মানুষ। গতে লেখা আছে নো ম্যান ক্যান লিভ এলোন, এটাই কারেক্ট, কিন্তু কোনো মানুষ একাকী বাস করতে পারে না।
তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় বাংলাদেশের মোট 2 জন নারীকে। তাহলে অপশনে 5, 7, 2, 6 আছে, সঠিক হবে 2 জন নারী। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি ইজ এ অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ না নাউন? ফ্রিকোয়েন্সি শব্দটা হচ্ছে নাউন। ফ্রিকোয়েন্সি শব্দ দ্বারা কি বোঝায়? ফ্রিকোয়েন্সি শব্দটা বারবার আগমন, যেটা সেটাকে ফ্রিকোয়েন্সি বোঝায়, এটা একটা নাউন। শস্যব্যস্ত কোন সমাস? অব্যয়ভাব না তৎপুরুষ না কর্মধারয় না বহুব্রী? আমরা জানি শস্যব্যস্ত এই শব্দটার দুইটা অংশ আছে, শস্য একটা ব্যস্ত। তাহলে শস্যব্যস্ত শস্য শব্দের অর্থ হচ্ছে অতি, তাহলে অতি ব্যস্ত বোঝায়। শস্যব্যস্ত শব্দের অর্থ অতি ব্যস্ত। তাহলে শস্যব্যস্ত বলে কি বোঝায়? অতি বোঝায় না ব্যস্ততা বোঝায়? অবশ্যই ব্যস্ততা বোঝায়, অতি বোঝায় না। তার মানে এখানে পরপদের প্রাধান্য পাচ্ছে, পরপদের প্রাধান্য পাচ্ছে, আর কি এখানে অতির সাথে কিন্তু তুলনা বোঝাচ্ছে। আমরা জানি পরপদের প্রাধান্য পেলে এটা দ্বিগু সমাস হতে পারে, তৎপুরুষ সমাস হতে পারে, কর্মধারয় সমাস হতে পারে। কিন্তু পরপদের প্রাধান্য পেয়ে যখন এটার সাথে সংখ্যা বোঝাবে, তখন কিন্তু এটাকে দ্বিগু সমাস বলা হয়। এখানে সংখ্যা বোঝাচ্ছে না, শস্য মানে কি সংখ্যা না। আর পরপদের প্রাধান্য পেয়ে যদি দেখি যে আমরা সেটাতে কি জানি বলছে অব্যয় আছে, তখন সেটা হবে আমাদের তৎপুরুষ সমাস। বা কোনো বিভক্তি আছে তো হবে তৎপুরুষ সমাস। আর যখন দেখি তুলনা বোঝায়, তখন সেটাকে আমরা ধরতে হবে কর্মধারয় সমাস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মধারয় সমাস। The correct spelling is, correct spelling কোনটা? BEAUROCRAT, bureaucrat, না BUROCRAT, না BUREAUCRAT, আর BUROUCRAT। এখানে কারেক্ট হচ্ছে BUREAUCRAT, bureaucrat, bureaucrat। ওকে, কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? সেটা হচ্ছে যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। কত মেগাবাইটে 1 গিগাবাইট? সেটা হচ্ছে যে 2 × 10 মেগাবাইটে 1 গিগাবাইট। আর অপশন আছে 2:9, 2:10, 2:11, 2:12। বাক্যে একটির পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? অপশন আছে আসক্তি, না যোগ্যতা, না আকাঙ্ক্ষা, না দৃঢ়তা। বাক্যের একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেটাকে বলে আকাঙ্ক্ষা। এটাকে কি বলে? আকাঙ্ক্ষা। তার কারেক্ট অ্যান্সার হচ্ছে গ, আকাঙ্ক্ষা। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ 166, 165, 298, 300 কতটি আসন পায়? সেটা হচ্ছে মোট সঠিক অ্যান্সার হচ্ছে 167। 167। তিলে তৈল হয়, এটা কোন কারকে কোন বিভক্তি? তাহলে তিলে তৈল হয় বুঝাচ্ছে বলতে এখানে তিল থেকে তৈল হয়। তাহলে আমরা জানি কোনো কিছু থেকে বা হইতে বুঝাতে সেটাকে অধিকারণ কারক বলা হয়, অপাদান কারক বলা হয়। থেকে বা হইতে যখন বুঝে সেটাকে বলা হয় অপাদান কারক। মানে কোনো স্থান থেকে বা কোনো থেকে, তাহলে তিল থেকে, তাহলে এটাকে আমরা কি বলবো? অপাদান কারক। এখন অপাদান কারক কোন বিভক্তি? তাহলে আমরা দেখেছি শব্দটা হচ্ছে মূলত তিল, তিলের সাথে একার যোগ করা হয়েছে মানে এ। তাহলে আমরা একটু আগে বলেছিলাম এ অ তে যদি কোনো বিভক্তি থাকে সেটাকে বলা হয় সপ্তমী বিভক্তি। তাহলে কি বলতে হবে? অপাদান কারকে সপ্তমী বিভক্তি, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। ভাষা আন্দোলনে পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে? মানে ভাষা আন্দোলনের পরে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে? ভাষা আন্দোলনের পরে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শটা ছড়িয়ে পড়েছিল। তা স্বাতন্ত্র্যবাদ বা দ্বিজাতি তত্ত্ব বা অসাম্প্রদায়িক মনোভাব এগুলো না, মূলত ছড়িয়ে পড়েছিল বাঙালির জাতীয়তাবাদ। কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা করেন? ইয়াহিয়া, না ভুট্টো, না টিক্কা খান, না মোহাম্মদ আলী জিন্নাহ? আমরা জানি অপারেশন সার্চলাইট হচ্ছে বাঙালি জাতীয় জীবনে একটা সবচেয়ে মানে কষ্টকর দিন, যেই দিন আমাদের দেশের মানুষদের, বেসামরিক মানুষদের পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচার হত্যা করেছিল 26শে মার্চ দিবাগত রাতে। এটাকে অপারেশন সার্চলাইট বলা হয়। আর নীল নকশাটা কে করেছেন? নীল নকশা করেছিলেন মূলত টিক্কা খান। তাহলে টিক্কা খান অপারেশন সার্চলাইটের নীল নকশা করেন।
বাংলাদেশের কোন নৃগোষ্ঠী জাতির নাম আচিক খুশিক? সাঁওতাল না চাকমা না গারো না মারমা? তাহলে বাংলাদেশের একটা নৃগোষ্ঠী আছে, মানে ক্ষুদ্র জাতি গোষ্ঠী, যাদেরকে উপজাতি বলা হয়। এর মধ্যে একটা জাতির ভাষার নাম হচ্ছে আচিক খুশিক, সেটা হচ্ছে যে গারো। গারোদের ভাষার নাম আচিক খুশিক। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষী দিতেছি, না আমি সাক্ষী দিলাম, না আমি সাক্ষী দিয়েছি, না আমি সাক্ষ্য দিয়েছি? এখানে সঠিক বাক্য হচ্ছে যে আমি সাক্ষ্য দিয়েছি। সাক্ষী বলতে বোঝায় যে কোনো ব্যক্তি সাক্ষী, যেমন তিনি আমার সাক্ষী। তাহলে সাক্ষী আর সাক্ষ্য দুইটা আলাদা জিনিস। তো এখানে সাক্ষ্য দিয়েছি, সেটা হচ্ছে মানে সাক্ষী হচ্ছে যে ব্যক্তি সাক্ষ্য দেয় তাকে সাক্ষী বলা হয়। তাহলে আমি সাক্ষ্য দিয়েছি, আমিটা এখানে সাক্ষী, সুতরাং আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষ্য দিয়েছি হবে। সঠিক উত্তর আমি সাক্ষ্য দিয়েছি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে? এটা আমরা সবাই জানি, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? এটা কি শ্রীলঙ্কা, ইসরায়েল না শ্রীলঙ্কা না ভারত না যুক্তরাষ্ট্র? এটা হচ্ছে যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিল বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর ওনার নাম ছিল শ্রীমবা বন্দারানায়ক। শ্রীমাবো বন্দারানায়ক, সেটা হচ্ছে যে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। শুদ্ধ বাক্য কোনটি? রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব। খতে তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাবে। তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাবো। এখানে আমরা দেখতেছি তিনটা পার্সনই আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সনই আছে। আমরা যখন দেখবো যে কোনো জায়গায় তিনটা পার্সনই আছে, তখন এটার এই পার্সন গুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা সাজানোর যে একটা নিয়ম, সেটা হচ্ছে যে আমরা মনে রাখতে পারি 231 যদি বলি 2 3 1, তার মানে 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। তাহলে আমরা দেখি এখানে কোন বাক্যটাতে 2 3 1 আছে। খতে লেখা আছে 2, প্রথমে 2, তারপরে 3, তারপরে 1, অর্থাৎ তুমি, শফিক ও আমি। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। কারেক্ট অ্যান্সার হচ্ছে তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। কোনগুলো ওষ্ঠাধনী? আমরা জানি বাংলা ব্যাকরণে যেই ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি আছে সবগুলিকে ওষ্ঠাধ্বনি, স্পর্শক ধ্বনি বলা হয়। তো স্পর্শক ধ্বনিগুলোকে যদি আমরা পাঁচটা পাঁচটা করে ভাগ করি, এই 25টা ধ্বনিকে, স্পর্শক ধ্বনিগুলোকে, প্রথমে ক খ গ ঘ ও, তারপর হচ্ছে যে চ ছ জ জহ ইয়, ত থ দ দহ দন্ত এভাবে যদি আমরা ভাগ করে নিই, তাহলে পাঁচটা ভাগের সর্বশেষ যে ভাগটা সেটা হচ্ছে যে ওষ্ঠাধ্বনি। তো যে পাঁচটা ভাগের নাম হচ্ছে যে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠা। তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে প ফ ব বহ ম। প ফ ব বহ ম। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প ফ ব বহ ম। ওকে, the lady prides herself dash her beauty, about না আপন না in না of, মানে মহিলাটি প্রাইড অহংকার করে herself নিজেকে, dash her beauty তার সুন্দরের, তার সুন্দরের, তাহলে এর বোঝাচ্ছে এখানে তার বিউটি মানে হার বিউটি মানে তার সুন্দর, তাহলে এখানে তার সুন্দরের সে অহংকার করে। তাহলে এর বোঝাচ্ছে, এর বোঝাতে কি বসে? আমরা জানি এর বোঝাতে অফ বসে, তাহলে এখানে অফ হার বিউটি। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড কি স্কটল্যান্ডে অবস্থিত, না মায়ামি শব্দের সার্থক, না লন্ডন, না ম্যানচেস্টার? স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত মূলত লন্ডনে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে। সর্বজনীন বিশেষণ কোনটি? মানে সর্বজনীন অ্যাডজেক্টিভ কোনটি? বিশ্বজনীন না বিশ্বজন, না সর্বজনীন না ঐশ্বরিক? সর্বজনীন বিশেষণ হচ্ছে সর্বজনীন। ডগ ডে মিন্স, ডগ ডে তারা কি বোঝায়? হট ওয়েদার, গরম আবহাওয়া, এই পিরিয়ড অফ মিসফরচুন, দুর্ভাগ্যের সময়, না এই টাইম হোয়েন ডগ রোম দ্য স্ট্রিট, একটা এই সময় যখন কুকুর রাস্তায় দৌড়াদৌড়ি করে, এই পিরিয়ড অফ বিং কেয়ার ফ্রি, এই সময় ওই যে সময়ে মানুষ যত্নহীন থাকে। তাহলে কোনটা হবে? এটা হচ্ছে মূলত হট ওয়েদার, অর্থাৎ
উত্তপ্ত আবহাওয়া বা উত্তপ্ত গরম যেটা আর কি, সেটা হচ্ছে হট ওয়েদার, এটাকে বলা হয় ইংরেজিতে ডগ ডে। তাহলে হট ওয়েদার। At last one of the students dash full marks every time. অবশেষে কমপক্ষে একজন ছাত্র সবসময় কি পায়, ফুল মার্কস পায়। কি আর গেটিং হবে, মানে পায়, এটা পায় তাহলে কি বোঝায়, পাইতেছে না পায়, পায় বোঝায়। তাহলে পায় বললে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বর্তমান কালে কাজটা ঘটা বোঝায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি বারবার প্রেজেন্ট ফর্ম বসবে, সুতরাং আর গেটিং তো হবেই না। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেটস, আর গেট দুইটা আছে, এখানে হ্যাভ গটও হবে না যেহেতু প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখন কি বসবে, গেট বসবে না গেটস বসবে। রুলস হচ্ছে যে ওয়ান অফ দা এর পরে সবসময় সাম নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ দা স্টুডেন্টস এটা প্লুরাল ঠিক আছে, তো ভার্ব সিঙ্গুলারে কিন্তু গেটস হবে। আমরা জানি ভার্বের সাথে এস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গেটস। এট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্ক এভরি টাইম। দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনের সিনোনিম। স্যাঙ্গুইন শব্দের অর্থ আমরা জানি, স্যাঙ্গুইন অর্থ হচ্ছে রক্তবর্ণ বা ঝকঝকে আমরা বলতে পারি। তাহলে কেয়ারফুল শব্দের অর্থ যত্নশীল বা যত্নবান। স্কার শব্দের অর্থ হচ্ছে ভীত। স্পার্কল শব্দের অর্থ হচ্ছে যে ঝকঝকে। চিয়ারফুল অর্থ হচ্ছে যে আনন্দিত। তাহলে আমরা এখানে যদি স্যাঙ্গুইন সমার্থক শব্দ খুঁজতে চাই তাহলে সেটা হবে স্পার্কল, মানে ঝকঝকে। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারের তালিকাভুক্ত করেন? কত সালে সেটা করে? পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারের তালিকাভুক্ত করেন? 2016, 2015, 2017, 2018। হচ্ছে 2017 সালে। 17 সালে ইউনেস্কো কি করেছে, পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারের তালিকাভুক্ত করেন। কাউন্সিল মিন্স কি? কাউন্সিল মিন্স কি? ট্রেড, বাণিজ্য। কাউন্সিল মানে আমরা জানি যে পরামর্শ, যেন আমরা অনেক সময় কাউন্সিলিং করতে যাই, তার মানে পরামর্শ নিতে যাই। ট্রেড বাণিজ্য। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ, তো মন্ত্রী পরিষদের ক্যাবিনেট পরামর্শ তো কোনোভাবে মিলে না। তারপর হচ্ছে যে মিটিং মানে সভা বা সাক্ষাৎ, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে উপদেশের পরামর্শ সেটা সমর্থন করতে পারে। তাহলে কাউন্সিল মিন্স অ্যাডভাইস, কাউন্সিল মিন্স অ্যাডভাইস। অ্যাম্বিজিউয়াস মানে কি? অপশন লেখা আছে লার্জ, ইনক্রিজ, আনক্লিয়ার, এগার। অ্যাম্বিজিউয়াস শব্দের অর্থ আমরা জানি অনিশ্চিত, অ্যাম্বিজিউয়াস অনিশ্চিত। তো এখানে কথা লেখা আছে লার্জ মানে বড়, সেটা তো অনিশ্চিতের সাথে পড়েই না। ক্ষতি ইনক্রিজ মানে হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, সেটাও না। গতে আনক্লিয়ার মানে অস্পষ্ট, এটাকে আমরা অনিশ্চিত বলতে পারি, অস্পষ্ট আর অনিশ্চিত। এগার মানে হচ্ছে উৎসুক। তাহলে এখানে দেখতেছি অ্যাম্বিজিয়াস মিন্স আনক্লিয়ার, যদি আমরা দিই তাহলে অর্থটা কিছুটা কাছাকাছি হচ্ছে। সো হেয়ার কারেক্ট অ্যান্সার ইজ আনক্লিয়ার, মানে অপরিষ্কার বা অনিশ্চিত। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন? বাংলাদেশের কোন ব্যক্তি বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, না সম্রাট বাবর, না ফখরুদ্দিন মুবারক শাহ, না আলাউদ্দিন খলজি? জি, বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আফটার বিফোর, অপশন লেখা আছে প্রেজেন্ট, পাস্ট, সাকসেসর, প্রিসিডেসর, ফার্স্ট, সেকেন্ড, কন্টেম্পোরারি, হিস্টোরিক। এটা হচ্ছে মূলত অ্যানালজি। অ্যানালজি হচ্ছে যে দুইটা শব্দ থাকে, দুইটা শব্দের ভিতরে যে একটা সম্পর্ক, এইরকম একই ধরনের সম্পর্ক নিচের চারটা অপশনে যে কোনো একটা ভিতরে থাকবে, সেটা খুঁজে বাই করা। তা আফটার তো আমরা জানি পরে, আর বিফোর তো পূর্বে। তো এখানে প্রেজেন্ট মানে হচ্ছে যে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত। এটা কিন্তু মিলতেছে না। যদি ফিউচার আর গিয়ে পাস্ট থাকতো তাহলে হয়তো মিলতে পারতো, যে পরে এবং আগে, এটা হচ্ছে না। ক্ষতে লেখা আছে সাকসেসর আর প্রিসিডেসর। সাকসেসর আমরা জানি উত্তরাধিকার, আর প্রিসিডেসর মানে হচ্ছে যে পূর্বপুরুষ। তাহলে পূর্বপুরুষটা কিন্তু আগে আসছে, বিফোর অর্থ যেমন আগে, পূর্বপুরুষ আগে এসেছে,
আর আফটার তো পরে, তাহলে উত্তরাধিকার কিন্তু পরে এসেছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি সাকসেসর প্রিসিডেসর। পরে আসছে গতে লেখা আছে ফার্স্ট সেকেন্ড, এটা তো সংখ্যা বুঝেছে, এটা কোনটাই বোঝাচ্ছে না। গতে কন্টেম্পোরারি মানে সমসাময়িক, হিস্টোরিক মানে ঐতিহাসিক, তাও কিন্তু আমরা এটার ভিতরে কোনো সম্পর্ক বোঝাচ্ছে না। এখানে সঠিক যে সম্পর্ক বোঝাচ্ছে সেটা হচ্ছে সাকসেসর এন্ড প্রিসিডেসর। নিচের কোনটি প্রবাল দ্বীপ? মহেশখালী না মনপুরা না সেন্ট মার্টিন না কুতুবদিয়া? এটা আমরা সবাই জানি, বাংলাদেশের বিখ্যাত দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ। সাপের বিষে কি থাকে? সাপের বিষে কি লেড মনোক্সাইড থাকে, না ফ্লোরিড অ্যাসিড থাকে, না জিঙ্ক সালফাইড থাকে, না কপার সালফাইড থাকে? সাপের বিষে থাকে মূলত জিঙ্ক সালফাইড। তাহলে সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি সন্ধি মানে হচ্ছে যে যেটা পাশাপাশি দুইটা ধ্বনির মিলন ঘটায়। তো সংবিধান, এটা কিন্তু আমরা দুইটা ধ্বনি থেকে আমরা জানি সংবিধান শব্দটা তৈরি হয়েছে। দুইটা ধ্বনি ছিল, ভাষাবিজ্ঞানীরা এটাকে এক করে একটা ধ্বনিতে রূপান্তর করেছে সংবিধান। তাহলে এটা মূলত ছিল সমবিধান, মানে হচ্ছে যে সংবিধান যেটা হচ্ছে যে সকলের সমান বিধান থাকবে, সকলের জন্য সমান বিধান, সেটা হচ্ছে সংবিধান। তাহলে সমান মানে কি সম, তাহলে সমযোগ বিধান যেটা সেটা হচ্ছে যে সংবিধান। তাহলে সমযোগ বিধান সেটা সংবিধান। ওকে, কবে জাতিসংঘের শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য মুক্ত করা? এটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন, 80 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি অলরেডি। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য মুক্ত করা হয়? সেটা হচ্ছে যে 1990 সালের 26 নভেম্বর। 1990 সালের 26 নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য মুক্ত করা হয়। তো আশা করি পুরোটা টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, এবং আপনারা এই টিউটোরিয়ালটা যদি কয়েকবার দেখে নেন এবং এখানে যে ব্যাখ্যাগুলো আমরা বলেছি সেটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং আপনারা খাতায় লিখে রাখেন, আশা করি এই জাতীয় কোনো কোশ্চেন পরীক্ষা আসলে আপনারা অবশ্যই তার অ্যান্সার আপনারা খুব সহজেই দিতে পারবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।